না হলে হয়তো তাকে পদত্যাগও করতে হতে পারে। এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি? নির্বাচনের দিকে হাঁটা ছাড়া মনে হয় এখন আর এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো পথ নেই। আমাদের অর্থনীতি কিন্তু মোটেও খুব ভালো অবস্থায় নেই। তার হত্যার পর কিন্তু একটা টালমাটাল অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। গত দুদিন ধরে একটা বিষয় সারা দেশ জুড়ে খুব আলোচনা হচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে তার হাতে খুব বেশি বিকল্প আছে বলে মনে হচ্ছে না। তিনি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে কতটা খাপ খাইয়ে নিতে পারবেন সেটা দেখার বিষয়, না হলে হয়তো তাকে পদত্যাগও করতে হতে পারে। ইতোমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 5ই অগাস্ট পরবর্তী যেই ছাত্র নেতৃবৃন্দ ছিল তাদের সাথে আলাপ করেছেন এবং তাদের সাথে পরামর্শও করেছেন যে পরবর্তীতে কি করা প্রয়োজন। ছাত্রদের সংযুক্ত হতে বলেছেন এবং যদি তারা সঠিকভাবে তাদের কাজগুলো না চালিয়ে যায় তাহলে তিনি পদত্যাগ করবেন বলেও বলেছেন। এদিকে জেনারেল ওয়াকার আমরা জানি যে গতকাল তিনি সকল স্তরের সেনা যে কর্মকর্তারা ছিল তাদের সাথে কথা বলেছেন। সেখানে কয়েকটা বিষয় তিনি আইডেন্টিফাই করেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে এই বিষয়টা খুব খোলাসা করেননি। তার উপদেষ্টারা এই বিষয়টাকে বারংবার একটা ঘোলাটে পরিস্থিতি দিয়েছিল। মানবিক করিডোরের যেই বিষয়টা ছিল সেটা জনগণ একটা বিভ্রান্তির জালে ছিল। জেনারেল ওয়াকার তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন যে এই বিষয়ে রাজনৈতিক দল যখন নির্বাচিত হবে ক্ষমতায় আসবে তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। এছাড়াও এই ক্ষেত্রে কোনো মানবিক করিডোর এখন দেওয়ার ব্যাপারে তারা দৃঢ় ভাষায় তাদের অবস্থান ব্যক্ত করেছেন যে তারা কোনোভাবেই ইন্টারেস্টেড না। যদিও সেনাপ্রধানের এই বক্তব্যের পর ডক্টর খলিলুর রহমান তার যে বক্তব্য সেখানে তিনি বলেছেন যে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি, সরকারের কোনো সিদ্ধান্তই নেয়নি, দেশের সার্বভৌমত্ব যেই জায়গাগুলোতে ঠিক থাকে সেই জায়গাগুলো নিয়ে তারা কাজ করবেন। যদিও তার পূর্বের অবস্থান থেকে এই বর্তমান অবস্থানটাকে কিছুটা নমনীয় বলা যেতে পারে। মবতন্ত্র সারা দেশ জুড়ে যেভাবে জেঁকে বসেছে, জেনারেল ওয়াকার সেই জায়গাটাও বলেছেন যে তারা আর মবতন্ত্রকে কোনো এক্সেস বা কোনো বেশি বাড়তে দিবেন না, তারা কঠোর হস্তে এই জায়গাগুলো দমন করবেন। দেশে যেই জায়গাগুলো রয়েছে সেখানে এই মবতন্ত্র ইতোমধ্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে একটা খুব বেগ পেতে হয়েছে তাদের কার্যক্রম পরিচালনা করতে। চতুর্থ যে বিষয়টা রয়েছে যে চট্টগ্রাম বন্দরকে নিয়ে, চট্টগ্রাম বন্দরের বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে যে কোনোভাবেই জেনারেল ওয়াকার তারা সেই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছেন না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ এবং নির্বাচিত সরকার। প্রফেসর ইউনূসের সরকার ইতিমধ্যেই কিন্তু চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেছিল। আরও বেশ কিছু বিষয় সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব আমরা ইতিমধ্যে দেখছিলাম। সেনাবাহিনী এই যে 5ই অগাস্টের তাদের যে ভূমিকা সেটা কিন্তু কোনোভাবেই আমরা দেখিনি যে সরকার সেটাকে মূল্যায়ন করেছে বা যে বিবদমান যে পক্ষগুলো ছিল এনসিপি থেকে সবাই তারা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। সেনাবাহিনীর ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছিল। বিশেষ করে এই তুচ্ছ-তাচ্ছিল্যের ক্ষেত্রে আমরা জেনারেল ওয়াকার, হাসনাত আবদুল্লাহ বা এই বিষয়গুলো আমরা বারংবার দেখেছি। কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদের যে সমর্থন সেই সমর্থনটা সবসময় জুগিয়ে গেছে এবং সেনাপ্রধান যে ভূমিকাটা পালন করেছে বিগত দিনগুলোতে সেটা সত্যি সাধুবাদ পাওয়ার যোগ্য। এছাড়াও আমরা দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও কিন্তু দেখেছি যে তারা যথেষ্ট ধৈর্য ধারণ করেছে এবং ম্যাচুরিটির পরিচয় দিয়েছে বিভিন্ন জায়গাগুলোতে। যদিও সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বিষয়ে সেনাপ্রধানের সাথে আলোচনা করেছেন, কিন্তু কোথায় যেন আমরা দেখছিলাম যে একটা দূরত্ব রয়েছে। 5ই অগাস্টের যেই গণ অভ্যুত্থান সেখানে মূল যে পক্ষগুলো ছিল তার মধ্যে রয়েছিল ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দল, সেনাবাহিনী থেকে শুরু করে ডিফেন্সের অন্যান্য ফোর্সেসগুলো এবং সাধারণ জনগণ। কিন্তু
5ই আগস্ট পরবর্তীতে আমরা কেন জানি দেখেছি যে এই পক্ষগুলো একযোগে আর কাজ করতে পারেনি। তারা যে স্পিরিটটা নিয়ে কাজ করেছিল সেই স্পিরিটের ক্ষেত্রে তাদের কেন যেন ছেদ পড়েছিল। আমরা ছাত্রদেরও দেখেছিলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা অনেক বিষয় জড়িয়ে যাচ্ছিল, যেটা সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা তাদের হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরকে বলবো যে তারা তাদের যথার্থ ভূমিকা পালন করতে পেরেছিল, কিন্তু আরও কিছু রাজনৈতিক দল জামাত ইসলামী সহ তাদের কিন্তু আমরা যেই রোলটা আশা করেছিলাম সেই রোলটা কিন্তু আমরা দেখিনি। সাধারণ জনগণের সাথে এই যে বিভিন্ন পক্ষের যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু এই ক্রান্তিলগ্ন এবং এই বিশেষ সময়ে কখনোই কাম্য ছিল না, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা যেই বিষয়গুলো সেগুলো বারংবার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি? প্রফেসর ইউনূস বা কি সিদ্ধান্ত নেবেন? এমন কথা বলা বলি হচ্ছে যে হয়তো তিনি সব কিছু মেনে নিয়ে দায়িত্বে থাকবেন, অথবা তার যে আগের জীবন ছিল, কার্যকলাপ ছিল, সেখানে তিনি ফিরে যাবেন। রাজনীতির দৃশ্যপট থেকে যদি প্রফেসর ইউনূস বিদায় নেন তাহলে বিষয়টা এক ধরনের পরিস্থিতি তৈরি করবে। তবে নির্বাচনের দিকে হাঁটা ছাড়া মনে হয় এখন আর এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো পথ নেই। সাধারণ জনগণের যে পালসটা আমরা বুঝি, আমরাও দেখি বা মনে করি যে সাধারণ জনগণও কিন্তু একটা স্থিতি অবস্থা চাচ্ছে। এই স্থিতি অবস্থা যদি না থাকে তাহলে তাদের অর্থনৈতিক যে দুরবস্থা বা দেশের সার্বিক যে পরিস্থিতি সেটা কিন্তু কখনোই একটা ভালো জায়গায় নেই। জেনারেল ওয়াকার জনগণের কাছে বারবার তার যেই বক্তব্য সেটা তিনি প্রকাশ করেছেন। তিনি গোড়া থেকেই বলে আসছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। সবচাইতে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে তিনি কিন্তু তার কথা থেকে সরে যাননি। সেই বিষয়টাই গতকালও কিন্তু তিনি সেনা সদরে তার যে দরবার ছিল সেখানে তিনি সেই আলোচনায় উল্লেখ করেছেন। কিন্তু প্রফেসর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি যে উপদেষ্টারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিষয়কে এখানে যুক্ত করেছেন। আমরা দেখেছি যে সেখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে বারংবার বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছিল এবং এই সংস্কারকে কেন্দ্র করে বোঝা যাচ্ছিল না বা জনগণ একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল যে এই সরকার আসলে কতদিন অবস্থান করবে। তার মধ্যে দেশের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে যেই ধরনের সিদ্ধান্তহীনতা বা আমরা বলবো যে জনগণের স্বাভাবিক আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপে দেখা যাচ্ছিল না। তো এই নবগঠিত এনসিপিকে আমরা দেখেছি যে কিছু কিছু সময় তাদের উগ্রবাদী আচরণ এবং তাদের কিছু কিছু সদস্য ওনারা বিভিন্নভাবে বিতর্কিত হয়েছেন তাদের কার্যক্রমের জন্য। আমরা যেই পরিস্থিতিটা এখন বিরাজ করছে, আমরা যদি অর্থনীতির কথা বলি, আমাদের অর্থনীতি কিন্তু মোটেও খুব ভালো অবস্থায় নেই। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বারংবার বলছিলেন যে দেশে প্রচুর যে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে বা ঋণের প্রচুর টাকা আসবে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন যেই স্টেটমেন্ট সেখানে আমরা দেখছি যে তারা বলছেন আমাদের জিডিপি গ্রোথ আগামী বছর 3.3 হবে, যেখানে আমাদের এক্সপেক্টেড জিডিপি গ্রোথ কিন্তু 6 থেকে 7%। বিনিয়োগের কথা যদি বলি, দেশীয় বিনিয়োগের অবস্থা তো খুবই খারাপ। আমরা মিস্টার আশিকের বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বা যেই সেমিনার বা কনফারেন্সগুলো উনি করেছেন সেখানে খুব আশাবাদী ছিলাম যে বিদেশি বিনিয়োগও আসবে, কিন্তু সেই সময় আমরা বলেছিলাম যেখানে দেশীয় বিনিয়োগকারীরাই আগ্রহী হচ্ছে না সেখানে এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থায় কী কারণে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করতে আসবেন। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলি, এটা খুবই খারাপ একটা অবস্থায় চলে গেছে। দেশব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে
সেটা কোনোভাবেই কাম্য ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই জায়গাটায় দৃঢ়হস্তে সব কিছু দমন করতে পারেননি, যার ফলশ্রুতিতে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। আমরা বর্তমানে যে পরিস্থিতিটা দেখছি, এনসিপি দাবি করছে ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ ওনাদের পদত্যাগ। এনসিপি দাবি করছে যে তারা বিএনপি সাথে সমমনা বা এই ধরনের একটা কিছু, যদিও এতদিন ধরে কিন্তু আমরা তাদের বিষয়ে এনসিপির কোনো কথা শুনিনি। কিছু কিছু ক্ষেত্রে যখন তাদের মতানৈক্য হচ্ছে তখন কিন্তু এই বিষয়গুলো তারা সামনে নিয়ে আসছে। আবার একই সাথে বিএনপির ক্ষেত্রে বিশেষ করে জনাব ইশরাক, তিনি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তার পদত্যাগের দাবি করছেন। এছাড়াও আমরা জনাব রুহুল রিজভির আলোচনায় দেখছি যে উনি আজকেরও তার যে সংবাদ সম্মেলন সেখানে বলেছেন যে ডক্টর খলিলুর রহমান উনিও ওনার এই পদে থাকার যে বিষয়টা সেই গ্রহণযোগ্যতা হারিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি একটা রিপোর্ট বের করেছে। এই রিপোর্টে আমরা দেখছি যে বাংলাদেশের মানুষের মৌলিক স্বাধীনতা হুমকির মুখে। তারা এক বিবৃতিতে বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি গৃহীত আইন প্রণয়ন বিষয়ক উদ্যোগগুলো মৌলিক স্বাধীনতাকে খর্ব করার ঝুঁকি তৈরি করেছে। ফৌজদারি বিচার ব্যবস্থাকে সংস্কারের প্রতিশ্রুতি এবং গুরুতর অনিয়মের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতির পরিবর্তে তারা বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সমর্থকদের অধিকারকে দমিয়ে রাখছে। এই যখন পরিস্থিতি, তখন আমরা দেখছি যে দেশের অভ্যন্তরে যে বিষয়গুলো ঘটছে সেটাও খুব বেশি সুখকর নয়। আমরা আজকেই দেখলাম যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে সেখানে তার পদত্যাগের দাবি উঠেছে এবং সেখানেও বিভিন্ন ধরনের মিছিল বা এই জাতীয় কাজগুলো করা হচ্ছে। এছাড়াও আমরা বিএনপি আজকেও তাদের যে সংবাদ সম্মেলন সেখানে বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারের ক্ষেত্রে তারা আহ্বান জানিয়েছেন। না হলে তারা বলেছেন যে তাদের যে সহযোগিতা তারা অব্যাহত রেখেছেন, কোনোভাবেই এটা কন্টিনিউ রাখা তাদের পক্ষে সম্ভব হবে না। জনাব ইশরাক বেশ কয়েকদিন ধরে উনি রাজধানীতে যেই অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান থেকে আজকে ওনার রায় বের হয়েছে, সেখানে আমরা দেখছি যে ওনার মেয়রের পদ গ্রহণ করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। যদিও রিট আবেদনকারী এর পরবর্তীতে আবার আপিল করেছেন, আমরা অপেক্ষায় থাকবো সেই ক্ষেত্রে কি হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে জনাব ইশরাক তিনি সরকারকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করার জন্য এই যে তার কর্মসূচি সেটা উনি বন্ধ রেখেছেন এবং এই সময়ের মধ্যে সরকার যদি যথার্থ পদক্ষেপ না নেয় তাহলে উনি আবার তার যে অবস্থান কর্মসূচি সেখানে ফিরে যাবেন। এখানে বলা ভালো যে আমাদের দুজন ছাত্র যেই উপদেষ্টা সংশ্লিষ্ট যারা রয়েছেন বা ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের পদত্যাগের দাবির পাশাপাশি অন্যান্য বিষয়গুলো কিন্তু তিনি দৃঢ়ভাবে সরকারের কাছে ব্যক্ত করেছেন। এর আগেই আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য তাকে হত্যা করা হয়েছে এবং তার হত্যার পর কিন্তু একটা টালমাটাল অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। বস্তুত বলা যায় যে স্বাভাবিক কাজকর্ম সেখানে বিরাটভাবে ব্যাহত হচ্ছে এবং উপাচার্য এছাড়াও প্রক্টরের সেখানে দাবি করা হচ্ছে পদত্যাগের। ছাত্রদল খুব শক্ত অবস্থান নিয়েছে এবং শাহবাগে থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি যে তারা সেখানে শক্ত অবস্থান রেখেছে এবং তারা বিভিন্ন ধরনের অবস্থান ধর্মঘট বলা যায় সেই কাজগুলো করছে। আমাদের আগামীর দিনগুলিতে দেখতে হবে যে ছাত্রদল এখানে আরও কোনো দৃঢ় পদক্ষেপের দিকে যায় কিনা।
এখানে বলা যায় যে জামাত ইসলামীও তারা আজকে বলছেন যে জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার জন্য তিনি সরকারকে, জামায়াতের যিনি আমির রয়েছেন তিনি আহ্বান করেছেন। এই যখন সার্বিক পরিস্থিতি, এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার স্বাভাবিক কাজকর্ম কতটুকু চালিয়ে যেতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। এই উপদেষ্টা পরিষদকে রেখে, কারণ ইতোমধ্যেই বিভিন্ন ধরনের বিতর্কের তারা জন্ম দিয়েছেন, তাদের নাগরিকত্ব থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কার্যক্রম রয়েছে সেগুলো প্রশ্নের সম্মুখীন, যার ফলশ্রুতিতে এই উপদেষ্টা পরিষদকে রেখে আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন সেটা করা কতটা যুক্তিযুক্ত হবে বা সম্ভব হবে কিনা তা কিন্তু ভেবে দেখা প্রয়োজন। আমরা বিএনপিকে দেখেছি যে এখনই তারা ইলেকশন কন্ডাক্ট করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিও তুলছেন। এই যখন পরিস্থিতি, তখন দেশের সার্বিক কল্যাণের জন্য আমরা আশা করব সকল পক্ষ তারা দেশের গণতন্ত্রকে সমুন্নত করার জন্য, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য এবং দেশের সমৃদ্ধি ও প্রগতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নেবেন এবং যে যার অবস্থান থেকে কাজ করবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।